আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ হোসেন জোয়ারদার। আমি চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক। এছাড়াও আমি দীর্ঘদিন একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের টিচার হিসেবে দায়িত্ব পালন করেছি। আজকে আজকে আমরা শিখব যে ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 1 নির্ণায়ক এই চ্যাপ্টারের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় শুধু এই অংশটুকু। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মান নির্ণয় করতে পারা। ঠিক আছে? তো এই মান নির্ণয় করার আগে আমাদেরকে একটু জানতে হবে, ছোট্ট করে জানতে হবে যে নির্ণায়ক জিনিসটা কি। আচ্ছা, নির্ণায়ক হচ্ছে কতগুলো রাশি বা পদকে দুইটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাস পাওয়া যায় সেটা হচ্ছে নির্ণায়ক। তার মানে আমরা যদি 1 2 3 4 5 6 7 8 9 এরকম 9টা সংখ্যাকে যদি আমরা এরকম স্টাইলে সাজাই এবং দুইটা রেখা বন্ধনী দিয়ে যদি এভাবে আমরা আবদ্ধ করে দিই, তাহলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে নির্ণায়ক, আর কিছু না। এখন এই নির্ণায়ক যখন চলে আসে তখন আমাদের কয়েকটা টার্ম আমাদেরকে জানতে হয়। সেটা কি কি? যেমন এইগুলাকে কি বলে? এই যে এইগুলাকে কি বলে? এইগুলাকে সারি বলে, সারি। যেটা আমরা যে নির্দিষ্ট কলাম এবং সারি, তো এইগুলাকে সারি বলে। আর এইগুলাকে কি বলে? এইগুলাকে হচ্ছে কলাম বলে, কলাম। কলাম, সারি, কলাম, সারি, কলাম। ঠিক আছে? এটা অনেকেরই প্রবলেম হয়, একটু ওই মনে থাকে না, উল্টিয়ে যায়। কোনটা সারি হবে, কোনটা কলাম হবে। সেক্ষেত্রে মনে রাখার একটা ব্যবস্থা করা যায়। আমরা পেপার পড়ি, পেপারে যেরকম কলাম থাকে, কলামগুলো এরকম খাড়া খাড়া থাকে, এগুলাই হচ্ছে কলাম। কলাম মানেই এরকম লম্বালম্বি যেগুলো, সেগুলো কলাম। আর সারি মানে যেগুলো এভাবে আড়াআড়ি ভাবে আছে, সেগুলো হচ্ছে সারি। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে ভেতরে যেগুলো আছে, এইগুলো একটা একটা করে আমি লিখেছিলাম, সুন্দর করে সাজায় সাজায় লিখেছি। এই সাজানোগুলাকে কি বলে? এইগুলাকে কি বলে? সিঙ্গেল সিঙ্গেল একটাকে কি বলে? এইগুলোর এক একটার নাম হচ্ছে উপাদান। জাস্ট উপাদান। তার মানে নির্ণায়কের উপাদান কোনগুলা? এইগুলা। এখানে যেমন এখানে কয়টা উপাদান আছে? 9টা উপাদান আছে। কয়টা সারি আছে? 3টা সারি আছে। কয়টা কলাম আছে? 3টা কলাম আছে। তো যখন এরকম একটা ম্যাট্রিক্সের এরকম 3টা সারি আর 3টা কলাম থাকে, তখন আমরা এটাকে 3x3 ক্রমের নির্ণায়ক বলে থাকি সচরাচর। আচ্ছা, তো আমাদের নির্ণায়ক সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ফোকাস অংশটা, এই ভিডিওর যে ফোকাস অংশটা, সেটা হচ্ছে একটা নির্ণায়কের মান কিভাবে আমরা নির্ণয় করব। আচ্ছা, নির্ণায়কের মান নির্ণয় করার, চলো আমরা একটা র্যান্ডম একটা মান ধরে ফেলি। ঠিক আছে? র্যান্ডম মান ওই যে আগে যেটা করলাম সেটাই করি। 1 2 3 4 5 6 7 8 9 ধরলাম এটা একটা নির্ণায়ক, আমাকে এই নির্ণায়কের মান বের করতে হবে। তো এই নির্ণায়কের মান বের করার জন্য আমাদেরকে প্রথমে কিছু মানে শর্টকাট আছে। শর্টকাট বলতে কি, বেশ সুন্দর একটা নিয়ম আছে। নিয়মটা এরকম যে প্রথমে আমাকে এই ওয়ানটাকে নিতে হবে। এই ওয়ান, প্রথমে হচ্ছে ওয়ানকে নিতে হবে। সেই ওয়ান আমি নিলাম। ওয়ান নিয়ে ছোট্ট নির্ণায়ক হয়ে যাবে, একটা ছোট্ট অংশ। ওয়ান ওয়ান নিব এবং সাথে ওয়ানের সাথে এইটা এবং ওয়ানের সাথে এইটা, মানে ওয়ানের সারি ওয়ানের কলাম বাদ যাবে। বাদ যাওয়ার পর থাকবে হচ্ছে এই যে 5 8 6 9, এই যে এই চারটা থাকলো। আচ্ছা, একটা কাজ শেষ। এবার সূত্রের মাইনাস, এবার আসবে হচ্ছে 2, এগুলো আমরা মুছে দিই। এবার আসবে হচ্ছে 2, এই 2 ধরবো। এবার হচ্ছে এই 2 নিব। তাহলে এই 2 হচ্ছে আমাকে লিখতে হবে এখানে 2 এবং ছোট্ট নির্ণায়ক হয়ে যাবে। এইবার
এইটা এবং এইটা আমরা যেটা নিব সেই সারি এবং সেই কলামটা বাদ যাবে। তাহলে এখানে থাকলো হচ্ছে 4 7 আর এখানে থাকলো 6 9। এবার সূত্রের যোগ। এই যোগ বিয়োগ কেন আসলো এরও একটা ব্যাখ্যা আছে, আমরা পরবর্তী ভিডিওতে এর ব্যাখ্যাটা করব। যখন আমরা সহগুণক এবং অনুরাশি পড়ব তখন আমরা ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাব। আপাতত আমরা এটুকু মনে রাখি যে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এভাবে। আচ্ছা, তাহলে আরেকটা অংশ গেল। ওকে, তাহলে আমরা এটা মুছে ফেলি। এইবার নিব কোনটা? এবার নিব হচ্ছে আমরা 3। এবার আমরা 3 নম্বরটা নিব। 3 নিব। তার মানে প্রথমে এটা নিয়েছি, পরে এইটা, তারপরে এইটা। ওকে, তাহলে ওইটা যদি নিই তাহলে এখন আমাদের কি হবে? 3 লিখতে হবে। এখন কোনটা হবে? এবার তোমরা মোটামুটি সবাই আইডিয়া করতে পারতেছো যে কোনটা হবে। এই দুটা বাদ যাবে। তাহলে 4 7 5 8। এই হচ্ছে নির্ণায়কের মান নির্ণয় করার একদম ফার্স্ট স্টেপ। তো এই স্টেপ হয়ে যাওয়া মানে মোটামুটি অঙ্ক হয়ে যাওয়া, আর তেমন কিছু থাকে না। আর একটু কাজ থাকে কিন্তু খুব সহজ কাজ। এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এবারে এই ছোট্ট নির্ণায়কের কাজটা করব। কিরকম? প্রথম কাজ হচ্ছে এইটা আর এটা গুণ করা। তাহলে 5 নাম 45 বিয়োগ এটা গুণ করা, এই সূত্রের বিয়োগ, আর এটা গুণ করা। এটা গুণ করলে কত হয়? 6 টা 48। একটা অংশের কাজ শেষ। বিয়োগ 2। এবার এটা গুণ করতে হবে। 4 নাম 36 ক্রস করে গুণ করতে হবে। আর এটা 6 7 টা বিয়োগ দিয়ে 42। আচ্ছা, যোগ 3। এখানে কি হবে? এখানে 4 7 টা 4 8 টা 32 বিয়োগ 5 7 টা 35। এই এবার জাস্ট সরল করে দিতে পারলে কাজ শেষ আমাদের। যেমন এটা বিয়োগ করলে কত হয়? -3। তাহলে হচ্ছে এখানে -3 আর 1 গুণ করলে -3। এখানে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 42 থেকে 36 বিয়োগ করলে 6 থাকে, -6 থাকে। সেই -6 আর -2 গুণ করলে প্লাস -6 আর 2 প্লাস 12। ওকে, এখান থেকে বিয়োগ করলে কত থাকে? 35 থেকে 32 বিয়োগ করলে -3 থাকে, সেই -3 আর +3 গুণ করলে -9। তাহলে শেষমেশ কত হলো? -3 +12 আর -9 যোগ বিয়োগ করলে 0। তার মানে এই নির্ণায়কের মান হচ্ছে 0। এই নির্ণায়কের মান 0। এক্স্যাক্টলি এটাই হচ্ছে পদ্ধতি। সবচেয়ে সহজ পদ্ধতি। সুন্দর করে আঙুল দিয়ে ধরে ধরে আমরা যদি যখন এটা নিব, যদি আঙুল দিয়ে এইটা এবং এটা বাদ দিয়ে যদি আমরা হিসাব করতে পারি তাহলে খুব সহজেই আমরা এই নির্ণায়কের মানটা বের করতে পারবো। ওকে, এখন কথা হচ্ছে যে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি কেন উপরের দিকে নিলেন? আপনি নিচের দিকেও তো নিতে পারতেন। হ্যাঁ, আসলেই আমি নিচের দিকেও নিতে পারতাম। তাহলে চলো আমরা নিচের দিকে নিয়ে দেখি যে এই নির্ণায়কের মান সেক্ষেত্রেও শূন্য আসে কিনা। যদি শূন্য আসে তাহলে বুঝবো যে হ্যাঁ, সব সঠিক আছে। কারণ নির্ণায়কের মান একটাই। সে তুমি যেভাবেই করো নির্ণায়কের মান থাকবে একটাই। তার মানে তোমাকে আমি তখন একটু আগে এইটা আর এইটা নিয়েছিলাম। এখন বলতেছি তুমি এইটা নাও, তারপরে এইটা নাও, তারপরে এইটা নাও। তার মানে বিষয়টা এরকম। 1 নিয়ে বিয়োগ 4 যোগ 7। আমি এটা ফরম্যাট দাঁড় করিয়ে রাখলাম। তাহলে এখানে কত লিখবো? যখন 1 নিচ্ছি তো স্বাভাবিকভাবে আমরা এইটা এবং এইটা বাদ দিয়ে দিব। তাহলে থাকলো হচ্ছে এইটা 5 6 8 9। ওকে, ঠিক আছে। তারপরে যখন আমরা 4 নিব, তখন আমরা কি ধরবো? তাহলে 4 যখন নিব তো এখানে তো 4 তো লেখাই আছে। তাহলে এই 4 এর সারি, 4 এর কলাম বাদ। এভাবে আমরা আঙুল দিয়ে এটা ধরবো এবং এটা ধরবো, ধরে এটা বাদ দিয়ে দিব। তাহলে ভুল হওয়ার চান্স একদমই থাকবে না। তাহলে 8 9, এই যে 2 3 8 9 থাকলো। ব্যাস, এটা শেষ, এটা শেষ। এবার আমরা 7 নিব। 7, তাহলে 7 এর সারি, 7 এর কলাম বাদ। তাহলে থাকলো কত? 2 3 আর হচ্ছে 5 6। ওকে, আমাদের মেইন কাজ, আমি যেটা একটু আগে বললাম যে মেইন কাজ হচ্ছে এইটা ঠিক করা। আমাদের স্টুডেন্টদের ম্যাক্সিমাম এই জায়গাটা ভুল হয়ে যায়। ওরা
ঠিক করতে পারে না, কোনটা বাদ দেয়, একদিকে বাদ দেয় আর একদিকে ধরে, ঠিক করতে পারে না, ভুল হয়ে যায়। এই জন্য একটা লাইন এক্সট্রা করে আমরা আমাদের একটা লাইন যদি আমরা এই লাইনটা যদি এক্সট্রা করি তাহলেও আমাদের জন্য খুব সুবিধা হচ্ছে। তাহলে এখানে একই হিসাব, তাহলে 5 নাম 45, 7 8 48 বিয়োগ 4, তাহলে 9 দুগুণে 18 বিয়োগ 3 8 24 যোগ 7, 6 দুগুণে 12 বিয়োগ 3 5 15। ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে সে আগের মতো -3ই আসবে, আর এখানে 18 থেকে এই 24 থেকে 18 বাদ দিলে 6, 6 থেকে -6 আর 4 -4 গুণ দিলে হচ্ছে +24, আর এখানে থাকে কত, এখানে থাকে হচ্ছে -3 আর 7 -21, তো আলটিমেটলি এখানেও 0। তার মানে আমরা দেখলাম যে আমি যদি এভাবে নিউ তাও সে এক যা, এভাবে নিলেও তা সে যা। তবে আমরা চেষ্টা করব যে এরকম উপর যদি এরকম নরমাল সংখ্যা থাকে, শুধু সংখ্যা থাকে, উপর অথবা এই পাশে নিয়ে নেওয়া। ঠিক আছে, আমি তোমাদের জানার জন্য একটু বলে রাখি, কেউ যদি মনে করে যে আমি প্রথমে এটা নিব, তারপরে এটা নিব, তারপরে এটা নিব, তাও হবে। সেক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে সামনে মাইনাস হবে না প্লাস হবে, এখানে প্লাস হবে না মাইনাস হবে, এখানে প্লাস হবে না মাইনাস হবে, সেটা একটু খেয়াল করে নিতে হবে। আমি দুইটা পদ্ধতি দেখিয়েছি, এইটা অথবা এইটা। এই দুইটা পদ্ধতিতে এই প্লাস মাইনাস প্লাস এভাবে চলে। কিন্তু তুমি যদি এরকম কোনাকুনি ভাবে তিনটা নাও তাহলে খুব সম্ভবত তিনটায় তোমাকে প্লাস নিতে হবে। এখন তিনটায় প্লাস নিতে হবে কি হবে না, এটা যে আমি একটু আগে বললাম, আমাদের পরবর্তী ভিডিওতে এটার আরেকটু ডিটেলস আসবে, যে ওইটার সাথে আরেকটা সম্পর্ক আছে, সেটা সম্পর্কটা করিয়ে দিয়ে আমি তোমাদেরকে ওটা শিখিয়ে দিব। আশা করি তোমরা আমার এই মান নির্ণয়টা সুন্দর করে বুঝতে পেরেছো, যে একটা নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয়। এখন সবসময় যে এরকমই থাকবে তা হয়তো না, কখনো কখনো হয়তো বা এরকমও থাকতে পারে, এ বি সি 1 2 3 ডি ই এফ, সরি ই ই এফ, ধরো ই এফ যদি এরকমও থাকতে পারে, কোনো ঘাবড়ানোর কিছু নাই, এরকম থাকলেও আমাদের কাছে আমাদের কোনো ব্যাপার না। আমরা প্রথমে এ নিব, এ নেওয়ার পরে এ বরাবর সারি, এ বরাবর কলাম বাদ, তাহলে থাকলো কত 2e 3f। ওকে, সূত্রের বিয়োগ, এবার হচ্ছে এই 1টা নিব, এই 1 নিলাম, 1 নিলে এবার কোনটা বাদ যাবে, এটা এবার বাদ যাবে হচ্ছে এই 1 বরাবর সারি, 1 বরাবর কলাম বাদ, তাহলে এদিকে থাকলো হচ্ছে বি সি আর এদিকে থাকলো হচ্ছে ই এফ, শেষ। ওকে, এইবার যদি আমরা ই নিই তাহলে ই এবং এটা দুটা বাদ, তাহলে যোগ ই যদি নিই তাহলে বি সি 2 3, তারপরে কি হতে পারে, এ থাকলো, এবার এটা হচ্ছে আর গুণ 2f বিয়োগ 2e বিয়োগ 1 না লিখলেও হয়, এটা হচ্ছে বিএফ বিয়োগ ইসি যোগ ই থাকলো, তারপর এটা গুণ করে দিলে কত হবে 3b মাইনাস 2c। তো বলা যায় যে এইটা একটা উত্তর, কিন্তু আমরা আর একটু সুন্দর করে লিখতে পারি, এই এটাকে গুণ করে দিতে পারি 2af বিয়োগ 2ea বিয়োগ 1টা দরকার নাই, বিয়োগ যখন দিব, ব্র্যাকেট যখন উঠাই দিব তখন কিন্তু এই মাইনাস প্লাস হয়ে যাবে, bf প্লাস ইসি প্লাস এটা গুণ হয়ে যাচ্ছে 3eb মাইনাস 2ec। এইটা হচ্ছে আনসার, এটাই হচ্ছে মান। এত বড় মান হতেই পারে, কোনো সমস্যা নাই, কারণ আমার সংখ্যা এমন। ঠিক আছে, আচ্ছা, এখন এইটা তো তাও একটু ভালো একটা দিয়েছি। এমনও হতে পারে এর সাথে +1 এক্সট্রা আছে, এর সাথে -1 এক্সট্রা আছে, এর সাথে সি যোগ ডি আছে, এই জায়গায় অন্য কিছু, এরকম বহুত অনেক রকম কিছু থাকবে, সেগুলাও আমাদেরকে পারতে হবে। তবে সেগুলোর জন্য আমরা এই স্টাইলে মান বের করব না,
ওই মান বের করার আরেক রকম স্টাইল আছে, ঠিক আছে? আরো কিছু পদ্ধতি আছে, মানে আরো কিছু শর্টকাট আছে। যখন এই সংখ্যাগুলো বড় হয়ে যাবে তখন এই নিয়মে করাটা খুব কষ্ট হয়ে যাবে। তো আমাদের কিছু বাইপাস নিয়ম, আমাদের কিছু আরো শর্টকাট কিছু রুলস আমাদেরকে বের করতে হবে। সেই রুলস গুলো অর্থাৎ নির্ণায়কের কিছু নিয়ম আছে, ঠিক আছে? মানে আমরা কি করতে পারি কি করতে পারি না, এরকম কিছু নিয়ম আছে। ঠিক এই নিয়মগুলাই আমরা আলোচনা করব আগামী ক্লাসে। তাহলে আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, এবং নির্ণায়কটা তোমাদের বইয়ে যেসব উদাহরণগুলো আছে, অনুশীলনীতে যেসব উদাহরণগুলো আছে, অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ততে যে উদাহরণগুলো আছে, সেগুলো একটু হাতে প্র্যাকটিস করো। মনে রাখবা, যদি তুমি হাতে প্র্যাকটিস না করো তাহলে তুমি ওই অঙ্ক ঠিক মতো করতে পারবে না, ঠিক আছে? মানে তুমি জানো যে অঙ্কটা এভাবে করতে হয়, কিন্তু যখন প্র্যাকটিস থাকবে না তখন মাথা কাজ করবে না। ওই দেখা গেল যে ৭-৮টা ৫৬ না হয়ে ৭-৮টা ৪৮ হয়ে যাবে, ঠিক আছে? এটা প্র্যাকটিসের অভাবে এরকম ভুল হয়ে যায়। ভুল থেকে এড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় একদম নিজে হাতে, সহজ জিনিসই হোক, নিজে হাতে একটু প্র্যাকটিস করা। ওকে, তাহলে তোমরা ভালো থাকো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।